তো জীবের বৃদ্ধি ও বংশগতি, তো দুইটা বিষয়, একটা হচ্ছে জীবের বৃদ্ধি কিভাবে হবে, আর একটা হচ্ছে বংশগতি। এই যে বংশগতি, এই বংশগতির ইংরেজি হচ্ছে হেরেডিটি। হেরেডিটি হেরেডিটি মানে হচ্ছে বংশগতি। বংশগতি কি? বংশগতি হচ্ছে যে মাতা পিতা থেকে, মাতা পিতার যে বৈশিষ্ট্য আছে এটা সন্তান সন্ততিতে কিভাবে সঞ্চারিত হয়, সন্তান সন্ততিতে কিভাবে যায়। এই যে মাতা পিতার সাথে সন্তানের অনেক বৈশিষ্ট্যের মিল থাকে, তাহলে মাতা পিতা থেকে যেই বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে যায়, এই যে যাওয়ার প্রক্রিয়া, সেটাকেই বলে হচ্ছে বংশগতি। তাহলে এই অধ্যায়ে দুইটা বিষয় আলোচনা হবে, একটা হচ্ছে জীবের বৃদ্ধি কিভাবে হয়, এবং সেখানে গিয়ে আমরা হচ্ছে কোষ বিভাজন দেখব, যে কোষ বিভাজনের মাধ্যমে তোমার জীবের বৃদ্ধি হয়। আর একটা কি হবে? বংশগতি, অর্থাৎ যে মাতা পিতা থেকে তোমার সন্তান সন্ততিতে বৈশিষ্ট্যগুলো কিভাবে যায় বা কার মাধ্যমে যায়, সেটা আমরা দেখব। তারপর দেখো যে এই চ্যাপ্টারের ভিতরে আমরা এই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সকল বেসিক কনসেপ্ট এখানে আমরা ক্লিয়ার করব, এবং এখানে আমরা কিছু সিকিউ সলভ করব, এবং অনেকগুলো এমসিকিউ আমরা এখানে সলভ করব। চলো আমরা বিসমিল্লাহ বলে ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো আমাদের এই চ্যাপ্টারের ভিতরে কি কি আছে। এই চ্যাপ্টারের ভিতরে আমাদের কি কি আছে দেখো। প্রথমে, যেহেতু এই অধ্যায়ে তোমার কোষ বিভাজন নিয়ে আলোচনা হবে, তো কোষ সম্পর্কে যা যা জানা দরকার আমরা সেটা একটু জানবো। প্রথমে আমরা জানবো হচ্ছে কোষ কাকে বলে, এবং কোষের ভিতরে কি কি তোমার অঙ্গাণু থাকে, মানে কি কি উপাদান থাকে। এই কোষের ভিতরে একটা উপাদান হচ্ছে ক্রোমোজোম, এটা সম্পর্কে আমরা জানবো। তারপর চলে আসবে আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজনের প্রকার, কয় প্রকার, কি কি। এর ভিতরে আসবে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং এই যে মিওসিস। তারপর এগুলোর বৈশিষ্ট্য আসবে। তারপর ওই যে ছিল বংশগতি, এই বংশগতি এর ভিতরে আসবে আমাদের নিউক্লিক অ্যাসিড আসবে, জিন আসবে, ক্রোমোজোম আসবে, ডিএনএ আরএনএ আসবে। ঠিক আছে? তাহলে এতটুকু ছিল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমরা বলতে পারি যে তোমার জীবের বৃদ্ধি এখানে হয়। এটা হচ্ছে জীবের বৃদ্ধি, জীবের বৃদ্ধি। আর এই যে এখানে আরো দুই একটা থাকবে, তোমার জিন নিয়ে আলোচনা হবে, জিন কি তোমার। তো এই তিনটা বিষয় হবে হচ্ছে বংশগতি নিয়ে, বংশগতি নিয়ে। ঠিক আছে? তাহলে আমাদের অধ্যায় ছিল জীবের বৃদ্ধি ও বংশগতি, আমরা দুইটা বিষয়ই পড়ব। প্রথমে যেহেতু আমাদের কোষ নিয়ে আলোচনা হবে, আমরা একটু জানবো ছোট করে যে তোমার কোষ কাকে বলে এবং কোষের ফাংশনটা কিভাবে হয়, কোষের ভিতরে কি কি থাকে। দেখো, এই কোষ, এই কোষের ইংরেজি হচ্ছে সেল। কোষকে বলা হয় সেল, বলা হয় ইংরেজিতে সেল। সেল কি? এই যে আমরা মানুষ, তারপর আমরা যা দেখি, যা জীব জগতে যা যা দেখি, সেটা প্রাণী হোক, উদ্ভিদ হোক, এদের সবগুলোই হচ্ছে কোষ দ্বারা গঠিত। অর্থাৎ এদের যে তোমার ফান্ডামেন্টাল ইউনিট, যে একক, এই এককটা হচ্ছে কোষ। একক মানে কি? আমরা যদি গাছকে বা মানুষ জীবকে বিভাজন করি, আমরা সবচেয়ে যে ছোট একক পাবো, যেটা ফাংশনাল, যেটা কাজ করে, সেটা হচ্ছে আমার কোষ হবে। ঠিক আছে? তাহলে কোষের তোমার সংজ্ঞা কি? যে কোষ হলো জীবের বা জীবদেহের সবচেয়ে ছোট গঠনগত গঠনগত এবং কার্যকারী একক। তাহলে গঠনগত এবং কার্যকারী একক মানে কি? গঠনগত মানে হচ্ছে ওই যে তোমার জীবটা, সেই জীবটা হতে কোষ দিয়ে গঠিত, জীবটা কোষ দিয়ে গঠিত। তাহলে কার্যকারী একক কি? কার্যকরী একক হচ্ছে আমাদের বডিতে যেই ফাংশনগুলো হয়, আমাদের বডিতে যত কাজ হয়, এই যে হিট উৎপন্ন হয়, তারপর বডিতে কি হয়, শ্বসন হয়, এই যে কাজগুলো, এই কাজের সাথে কোষ জড়িত। মানে প্রত্যেকটা কোষ সে নিজের শক্তি উৎপন্ন করে, প্রত্যেকটা কোষ শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। প্রত্যেকটা কোষের ভিতরে কি যায়? রক্ত যায়। প্রত্যেকটা কোষের ভিতরে তোমার হচ্ছে পুষ্টি উপাদান যায়, সেই পুষ্টি উপাদানকে সে তোমার শক্তিতে রূপান্তর করে। এইটাই হচ্ছে কার্যকরী একক। তাহলে কোষ কি? কোষ হচ্ছে জীবের সবচেয়ে ছোট গঠনগত এবং কার্যকরী একক। ঠিক আছে? আমরা এখানে যদি বলি যে একটা জীবদেহ, একটা জীবদেহ জীবদেহ অসংখ্য কোষের সমষ্টি। মানে একটা জীবদেহ কি? অসংখ্য কোষ দিয়ে গঠিত, অসংখ্য কোষের সমষ্টি, অসংখ্য কোষের সমষ্টি। তুমি ভেবেছো এই যে আমরা মানুষ, আমাদের দেহে বা বডিতে কতগুলো কোষ থাকতে পারে? আমাদের বা মানুষের যে বডি, এই মানুষের বডিতে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। কত? মানুষের দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। 100 ট্রিলিয়ন মানে বিলিয়নের পরে ট্রিলিয়ন। 100
ট্রিলিয়ন কোষ থাকে। কোষ থাকে। কোষ থাকে। এবার আমরা আমরা একটু কোষটা আঁকানো শিখবো এখানে। যে তোমার কোষটা কেমন? এটা একটু আমরা আঁকাবো। দেখো। প্রথমে দেখো আমরা একটা চতুর্ভুজের মতো আঁকবো। একটু কোণাগুলো একটু রাউন্ড দিয়ে আঁকবো। এই যে দেখো। দেখো। এভাবে আঁকবো। তারপর হচ্ছে এর উপরে আমরা আরেকটা স্তর দিব। আরেকটা এই যে এভাবে একটা স্তর দিব এবং মাঝখানে একটু ফাঁকা রাখবো। এই যে এভাবে। এভাবে একটা স্তর দিয়ে দিব। এই যে দেখো আরেকটা তোমার স্তর হয়ে গেল। আচ্ছা। এবার দেখো যে এই কোষের যে বাইরে তোমার যে কোষের যে বাইরের স্তর সেটাকে বলে হচ্ছে তোমার কোষ প্রাচীর। প্রাচীর বাইরে থাকে, তাই না? প্রাচীর বাইরে থাকে। এজন্য এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা শুধু উদ্ভিদে থাকে, মানে উদ্ভিদ কোষে থাকে। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তাহলে প্রাণী কোষে তোমার সবচেয়ে বাইরে যেটা থাকে এটা হচ্ছে এই যে দ্বিতীয় স্তরটা। এটার নাম হচ্ছে তোমার এটার নাম হচ্ছে কোষ পর্দা। এটার নাম হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা। কোষ পর্দা। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা। আমরা একটু পরে লিখবো সেটা। তাহলে হয়ে গেল দেখো। কোষ প্রাচীর এবং কোষ পর্দা। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে এবং কোষ পর্দা দুইটাই থাকবে। আর প্রাণী দেহে কেবলমাত্র শুধু কোষ পর্দা থাকবে। তাহলে প্রাণী দেহে শুরু হবে কোষ পর্দা দিয়ে আর উদ্ভিদ দেহ শুরু হবে কোষ প্রাচীর দিয়ে। তারপর তোমার কোষের সবচেয়ে যে ইম্পর্টেন্ট অংশ মানে আমাদের এই অধ্যায়ের জন্য সেটা হচ্ছে তোমার এই যে একটা গোলাকার বস্তু। একটা গোলাকার বস্তু। এই গোলাকার বস্তু এই গোলাকার বস্তুটার নাম হচ্ছে তোমার নিউক্লিয়াস। গোলাকার বস্তুর নাম তোমার হচ্ছে নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসের ভিতরে আরো অনেক উপাদান থাকবে। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে তোমার ক্রোমোজোম। সেই ক্রোমোজোমগুলো একটু জালিকা আকারে থাকে। দেখো কিভাবে। এই যে আমরা একটা গোল দিয়ে দিব। একটা তোমার হচ্ছে একটু বড় করে। তারপর এখানে এই গোলকে কেন্দ্র করে অনেকগুলো আমরা সুতার মতো এই যে এভাবে আমরা দিয়ে দেব। এই যে পেঁচানো জালিকার মতো আমরা এভাবে দিয়ে দেব। তাহলে এই দেখো নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে এবার দেখো। নিউক্লিয়াসের ভিতরে তোমার আছে হচ্ছে যে প্রথমে হচ্ছে এই যে দেখো যে আমরা যে এই যে ঘন গোল একটা বস্তু দিলাম সেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওলাস। 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 তারপর এই যে তোমার পেঁচানো জালিকার মতো এইগুলোর নাম হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকা। নাম কি? ক্রোমাটিন। ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা বা তন্তু। এটাকে ক্রোমাটিন জালিকা বা তন্তু বলে। অথবা এটার আরেকটা নাম আছে নিউক্লিয়ার রেটিকুলাম। তারপর দেখো এই যে তোমার নিউক্লিয়াসটা তোমার একটা পর্দা দিয়ে ঘেরা থাকবে, তাই না? এই নিউক্লিয়াসটা এই যে পর্দা, বাইরের যে পর্দা এটাকে বলবো হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এর নাম কি হবে? নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার এনভেলপও বলে। নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দা। এবার এই যে তোমার নিউক্লিয়ার পর্দা এবং এই নিউক্লিয়ার পর্দার তোমার ফাঁকে ফাঁকে একটু তোমার থাকবে, ছিদ্র থাকবে। সেটাকে বলবে নিউক্লিয়ার রন্ধ্র। আমরা এখানে সেটা আঁকিনি, আমরা জাস্ট সিম্পলি একটা তোমাদের বোঝার জন্য যেটা দরকার সেটা লিখেছি। এবং এই তিনটাকে তোমার এই যে তোমার এই গোলাকার বস্তুটাকে পুরোটাকে বলবে হচ্ছে নিউক্লিয়াস। পুরোটাকে একত্রে বলবে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তারপর এই কোষের ভিতরে আরো অনেক তোমার উপাদান থাকে। আরো অনেক ছোট ছোট কোষীয় অঙ্গাণু থাকে। যেমন তোমাদের এখানে থাকবে হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এভাবে থাকবে একটু।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ে ফোঁটা ফোঁটা আকারে থাকবে হচ্ছে রাইবোজোম থাকবে। তারপর এখান দিয়ে থাকবে হচ্ছে গলজি বডি, যে এমন থাকবে কিছু চৌবাচ্চার মতো থাকবে, এগুলাকে বলবে হচ্ছে তোমার হচ্ছে গলজি বডি। তারপর এই যে একটা তোমার একটা থলের মতো একটা লাইসোজোম থাকবে। তারপর থাকবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যে এটা থাকবে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। আরও থাকবে তোমার হচ্ছে প্লাস্টিড থাকবে, এই যেভাবে কি থাকবে, প্লাস্টিড থাকবে। তারপর হচ্ছে কোষ গহ্বর থাকবে, মানে কোষের ভিতরে অনেক তোমার ছোট ছোট উপাদান থাকে। তারপর সেন্ট্রিওলও থাকবে, সেন্ট্রিওল এটাও থাকবে, সেন্ট্রিওল থাকবে। তো অনেক কোষীয় অঙ্গাণু থাকে। তো তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, যেটা জানা থাকা লাগবে, কোষের ভিতরে কোষ পর্দা, কোষ প্রাচীর, তারপর হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে, ঠিক আছে? তাহলে কোষের ভিতরে আরো ছোট ছোট অঙ্গাণু থাকবে, যেটা এখনকার জন্য ইম্পর্টেন্ট না। তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আরো দু একটা তোমার ওয়ার্ড জানা লাগবে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। কি জানা লাগবে? প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি দেখো, এই যে কোষ পর্দা আছে না, এই কোষ পর্দা দিয়ে ঘেরা, এর ভিতরে যা যা থাকবে সবকিছুকে একসাথে বলবে প্রোটোপ্লাজম। কোষ পর্দা দিয়ে ঘেরা কোষের ভিতরে যা যা থাকবে সব একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি? কোষ পর্দার ভিতরে যা আছে সবকিছুকে একসাথে বলবে প্রোটোপ্লাজম। কোষ পর্দার, কোষ পর্দার ভিতরে, ভিতরে যা থাকবে, যা থাকবে, যা থাকবে সেটাই কি? তোমার প্রোটোপ্লাজম। এবার দেখো, এই কোষ পর্দার ভিতরে তো অনেক অঙ্গাণু আছে, আবার নিউক্লিয়াস আছে, তাই না? তাহলে এই নিউক্লিয়াসটাকে যদি আমি বাদ দিই, নিউক্লিয়াস বাদ দিয়ে এই প্রোটোপ্লাজমের আর যে যে অঙ্গাণু আছে সেগুলোকে একসাথে বলবে সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। একটা নিউক্লিয়াস আর একটা সাইটোপ্লাজম। একটা আমরা ভাগ করবো হচ্ছে নিউক্লিয়াস, দুই ভাগে ভাগ করবো প্রোটোপ্লাজমটাকে। এর ভিতরে যা যা থাকবে সবকিছুকে একসাথে বলবে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটা বাদ দেই, তাহলে সেই জিনিসটাকে বলবে সাইটোপ্লাজম। আর এইগুলো হবে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাজমকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজমের ভিতরে কি কি থাকবে দেখো, সাইটোপ্লাজমের ভিতরে অনেকগুলো অঙ্গাণু থাকে। জাস্ট তোমাদের নামটা জানার জন্য একটু লেখো যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার কোষের শক্তির যোগানদাতা, একে বলে পাওয়ার হাউস বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে। আমাদের দেহে যে তোমার শক্তি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, সেটা মাইটোকন্ড্রিয়াতে হয়। তারপর থাকে হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম হচ্ছে প্রোটিন উৎপন্ন করে, রাইবোজোম হচ্ছে তোমার প্রোটিন উৎপন্ন করে। তারপর আরো কি আছে দেখো, সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওল, সেন্ট্রিওল। তারপর আছে প্লাস্টিড, প্লাস্টিড। এগুলো হচ্ছে তোমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, মানে কি এগুলো হচ্ছে সাইটোপ্লাজমে থাকে। আর নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে আমরা দেখেছি থাকে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা যেটা থাকে, নিউক্লিয়ার, নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপ, বা আমরা এটাকে পর্দাও বলতে পারি, নিউক্লিয়ার পর্দা। তারপর কি থাকবে? নিউক্লিওলাস থাকবে, এই যে ঘন একটা অংশ থাকবে সেটাকে বলবে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, ক্লাস। তারপর কি থাকবে? যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা, তাই না? ক্রোমাটিন জালিকা বলবে বা নিউক্লিয়ার রেটিকুলাম আমরা বলতে পারি, নিউক্লিয়ার, নিউক্লিয়ার রেটিকুলাম, রেটিকুলাম। এই নামগুলো তোমাদের আসবে, এই নামগুলো এই অধ্যায়ের ভিতরে। বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ক্রোমাটিন তন্তু বলতে পারি। কি বলতে পারি? ক্রোমাটিন তন্তু বলতে পারি, ক্রোমাটিন তন্তু বা জালিকা। জালিকে বলবো সবগুলোকে একসাথে, আর এই যে তোমার ইন্ডিভিজুয়ালি এগুলাকে বলবো ক্রোমাটিন তন্তু। তো এই ছিল হচ্ছে কোষ। তো কোষের ভিতরে আমাদের যেটা জানা থাকতে হবেই, যে কোষের ভিতরে তোমার কোষের একটা কোষ প্রাচীর থাকে,
আর প্রাণীদেহের ক্ষেত্রে কোষ পর্দা দিয়ে শুরু হয়। এর ভিতরে তোমার নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন জালিকা থাকে, নিউক্লিওলাস থাকে এবং ক্রোমাটিন তন্তু থাকে। ঠিক আছে? কোষটা একটু দেখো যে কোষটা কেমন, যদি আমরা একটু ভালো করে দেখতে চাই। দেখো, এই যে এইটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষ, এটা উদ্ভিদ কোষ, এবং এই পাশেরটা হচ্ছে তোমার প্রাণী কোষ, এই পাশেরটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষের ভিতরে কি কি আছে দেখো, ওই যে উদ্ভিদ কোষের যে প্রথমে এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর। দেখো উদ্ভিদ কোষে কি থাকবে, কোষ প্রাচীর দিয়ে শুরু হবে। তারপর উদ্ভিদ কোষের ভিতরে একটা বড় কোষ গহ্বর থাকবে, যেটা প্রাণী দেহে থাকবে না। তারপরে তোমার এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিওলাস থাকবে, এগুলো থাকবে। ঠিক আছে? আরো অনেকেই যে কোষীয় অঙ্গাণু আছে, কোষীয়, এই যে এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। তো এটা আপাতত লাগবে না তোমাদের। আর এইটা হচ্ছে তোমাদের যে প্রাণীকোষ, প্রাণীকোষ। ঠিক আছে? তো প্রাণীকোষের যেটা শুরু সেটা হচ্ছে কোষ পর্দা দিয়ে শুরু হয়। এই যে আমাদের যেটা বাইরের সবচেয়ে স্তর, সেটাকে আমরা বলবো কোষ পর্দা। কোষ পর্দা দিয়ে শুরু হবে, কোষ পর্দা দিয়ে শুরু হয়। তারপর দেখো এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে দেখো, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকবে, নিউক্লিয়ার পর্দা থাকবে, নিউক্লিওলাস থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিও প্লাজম এটা একটা থাকবে। আমরা নিউক্লিও প্লাজমটা এখনো লিখিনি।